হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মূল ও রাসায়নিক গণনার শতকরা সংযুতি নিয়ে আজকে আলোচনা করব। তো শতকরা সংযুতি আলোচনা করার জন্য আমাদের জানতে হবে যে মৌল বা যৌগের যে আণবিক ভর বা পারমাণবিক ভর বের করতে হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড ধরো, সোডিয়াম ক্লোরাইডের পারমাণবিক ভর সোডিয়ামের হচ্ছে 23 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5। এটা যোগ করে যখন আমরা এটা পাই 58.5 পাই, এটা হলো তার আণবিক ভর। অর্থাৎ আমাদের আণবিক ভর আগে বের করতে হবে বা আণবিক ভর জানতে হবে। তো সেখান থেকে দেখো, এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড আমরা লিখেছি, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন দুজনে পৃথক পৃথকভাবে কত গ্রাম আছে 100 গ্রামের মধ্যে, সেটার বলা হয় তার শতকরা সংযুতি। অর্থাৎ কোনো একটা যৌগ যদি আমরা ধরে নেই, সেই যৌগটার টোটাল ভর হবে কত গ্রাম? 100 গ্রাম। মানে 100 গ্রামের মধ্যে প্রত্যেকটা মৌল কত গ্রাম করে আছে। দেখো এখানে কয়টা মৌল? দুইটা মৌল। তাহলে দুটা মৌলের ভর অবশ্যই যোগ করে কত পাইতে হবে? 100 গ্রাম পেতে হবে। তাহলে আমরা যদি ধরি যে শতকরাতে এর পরিমাণটা পাই, আমরা মনে করো 75%, মানে 75% সোডিয়াম গ্রাম আছে কত গ্রামের মধ্যে? 100 গ্রামের মধ্যে সোডিয়াম আছে। তাহলে বাকিটুকু কারা আছে? ক্লোরিন। তাহলে সেটা আমরা এভাবে বের করতে পারি, 100 - 75 করে বের করতে পারি, অথবা আমরা এটার মান বের করতে পারি গাণিতিকভাবে। তো তাহলে এখান থেকেই বলা যায় যে শতকরা সংযুতি কাকে বলে। শতকরা সংযুতি হচ্ছে প্রতি 100 গ্রামের মধ্যে, কোনো যৌগের প্রতি 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌলের শতকরাতে কত গ্রাম আছে, সেটার বলা হয় তার শতকরা সংযুতি। তো আমরা শতকরা সংযুতি বের করার আগে আমরা তাহলে দেখো সূত্রটা লিখে নিই। সূত্রটা হচ্ছে শতকরা সংযুতি কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি। তোমরা লিখে নিতে পারো এগুলো, যেহেতু আমরা ম্যাথ করাবো, এটা উঠাইতে পারো। মানে কোন যৌগে মৌলের শতকরা সংযুতি ইকুয়াল সেই যৌগটির আণবিক ভর। অর্থাৎ যে যৌগটি বের করব সেই যৌগটার কি? আণবিক ভর। তাহলে যৌগের আণবিক ভর আমরা এখান থেকে লিখে নিতে পারি যে যৌগের আণবিক ভর এবং উপরে যে মানটি বসাবো সেটা হচ্ছে যে মৌলটির আমরা বের করছি, অবশ্যই একটি যৌগের একটা মৌলের বের করব, যৌগ থেকে কোনো একটা মৌলের বের করব। তাহলে সেই মৌলটির পারমাণবিক ভর, অর্থাৎ মৌলের পারমাণবিক ভর গুণন সেই যৌগটাতে ওই স্পেসিফিক মৌলের কতগুলো সংখ্যা আছে, মানে মৌলটি কয়টা আছে সেটা বলে মৌলের পরমাণুর সংখ্যা গুণন শতকরাতে যেহেতু প্রকাশ করতে পারি আমরা, মানে শতকরাতে প্রকাশ করি, বলা আছে মৌলের শতকরা সংযুতি যেহেতু শতকরাই, এজন্য 100 দ্বারা গুণ করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে আনসারগুলো নিতে হবে সেগুলো শতকরাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, খেয়াল করো, বুঝতে পারলে কিনা যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি হবে সেই যৌগেরটার আণবিক ভর, এবং উপরে কি বসিয়েছি আমরা? সেই যৌগে কোনো একটা মৌলেরই তো বের করব, সেই মৌলটার পারমাণবিক ভর গুণন সেই মৌলটা কতটা আছে, মানে অর্থাৎ পরমাণু সংখ্যা গুণন 100। এটা হলো শতকরা সংযুতি সূত্র। তো এখান থেকে আমরা একটা উদাহরণ হিসেবে নিতে পারি সোডিয়াম ক্লোরাইড। মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ, যেখানে আমরা প্রথমে বের করবো সোডিয়ামের শতকরা সংযুতি, তারপরে বের করবো ক্লোরিনের শতকরা সংযুতি। তাহলে এখান থেকে আমরা এভাবে বলতে পারি, এটা কিন্তু এভাবে সাজাতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, প্রথমত আমরা কি বের করে নেব? আণবিক ভরটা বের করে নেব। আণবিক ভর ইকুয়াল, দেখো তো সোডিয়ামের ভর কত, পারমাণবিক ভর কত? 23। আচ্ছা, এলো 23 যোগ ক্লোরিনের ভর কত? 35.5। তাহলে এখান থেকে হচ্ছে 58.5। বুঝতে পারছি এটা? মানে অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে সূত্রের মধ্যে কি আছে? যৌগের আণবিক ভর আছে। তাহলে যৌগের আণবিক ভর বের করতে হবে। তাহলে আমরা যৌগের আণবিক ভর বের করলাম। উপরে দেখো কি আছে? পারমাণবিক ভর গুণন মৌলের পরমাণু সংখ্যা গুণন 100। এখানে লিখছি পারমাণবিক ভর, কোন মৌলের পারমাণবিক, যে মৌলটা আমরা শতকরা সংযুতি বের করব। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড আমরা প্রথমে কার বের করব? সোডিয়ামের বের করব। এভাবে লিখবো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের শতকরা সংযুতি, সোডিয়ামের শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতি ইকুয়াল শতকরা সংযুতি সোডিয়ামের যেহেতু বের করবো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই নিচে হচ্ছে কি? যৌগের আণবিক ভর হচ্ছে 58.5। এই 58.5 এখন বের করতেছি কার? আমরা সোডিয়ামের। তাহলে এখানে বলতে হবে সোডিয়ামের পারমাণবিক ভর, অর্থাৎ এই যে সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। এই যৌগটাতে খেয়াল করে দেখো তো, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম কয়টা আছে? একটা। তাহলে সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 1। এই যে মৌলের পরমাণুর সংখ্যা, এটা হচ্ছে 1। আর আমাদের এখানে সূত্র কি? 100 দ্বারা গুণ, অর্থাৎ শতকরাতে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমরা 23-এর সাথে যদি 1 গুণ করি এবং 100 গুণ করি, তাহলে হয় 2300 বাই এখান থেকে আসে 58.5 গ্রাম, মানে 58.5। তো এটাকে ভাগ করো, 2300 বাই কত আসছে?
39.3 এটা 2। আচ্ছা এত পার্সেন্ট 2 নাকি? আচ্ছা এত পার্সেন্ট, যাই হোক কতটা সমস্যা নাই। আমরা যদি এটা নিতাম 39.32 বানিয়ে নিতাম তা হতো। আচ্ছা এটা হলো কার? সোডিয়াম ক্লোরাইডের, শুধু সোডিয়ামের পেলাম, যেহেতু এখানে মৌল কয়টা আছে সোডিয়াম ক্লোরাইডে? দুটি। একটির যেহেতু কত পার্সেন্ট আসছে 39.something% আসছে, তাহলে অপরটা কিন্তু এমনিতে বের করা যাবে, অর্থাৎ 100 থেকে বিয়োগ করে দিলেই হবে। কারণ আমরা বলেছি যে কোনো যৌগে স্পেসিফিক একটা মৌলের ভর যত হবে তাহলে অবশ্যই সেটা কত থেকে বাদ যাবে? 100 থেকে বাদ যাবে, মানে টোটাল মিলে হয় 100 গ্রাম। তাহলে এটা যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বিয়োগ করেও বের করতে পারি, আমরা আবার সূত্র প্রয়োগ করেও বের করতে পারি। আমরা সূত্র প্রয়োগ করি। সোডিয়াম ক্লোরাইড এখন কার বের করব? ক্লোরিনের। এই যে ক্লোরিনের শতকরা সংযুতি ইকুয়াল যোগের পারমাণবিক ভর কত ছিল? 58.5। আর উপরে হচ্ছে যেহেতু ক্লোরিনের বের করতেছি তাহলে 35.5 গুণন পরমাণু সংখ্যা কয়টা আছে এখানে? একটা। আর এর 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত আসে বলো? 61.something আসবে, দেখো বলা। গুণন 100/58.5 60.68%। অর্থাৎ তুমি এখন এই মানটা আর এই মানটা যোগ করে দেখো বলা 100, একদম প্রায় 100-র কাছাকাছি হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কি যে সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ ছিল, সেই ক্ষেত্রে সেখান থেকে সোডিয়াম এবং ক্লোরিন শতকরাতে কত গ্রাম করে আছে সেটাকে তার শতকরা সংযুতি বলা হয়। আশা করি শতকরা সংযুতির বেসিক যে কনসেপ্টটা, মানে সূত্র আসলে বুঝিয়েছি আমি, এখান থেকে একটা উদাহরণ নিয়েছি, বুঝতে পারছো এটা? তাহলে এখন এরকম আরো দুই একটা ম্যাথ আমরা করার চেষ্টা করি, যেমন একটু পরমাণু সংখ্যা বেশি বিশিষ্ট পরমাণু যেগুলো আছে সেগুলো করি। যেমন প্রথমত আমরা করবো অ্যালুমিনিয়াম সালফেটের। আরাফাত বুঝতে পারছো এটা? তাহলে এখন এখান থেকে দেখো অ্যালুমিনিয়াম সালফেট করবো আমরা। অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে দেখো অ্যালুমিনিয়াম সালফেট কি সঙ্গে ঠিক আছে? না, এই যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 এরে দেই, সালফেটের যোজনী 2 এরে দেই, এখন ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের মৌল কয়টা আছে? অ্যালুমিনিয়াম একটা, সালফার একটা, অক্সিজেন একটা, তাহলে 3টার বের করতে হবে আলাদা আলাদা ভাবে। তার আগে আমাদের কি লাগবে? যৌগের আণবিক ভর লাগবে। তো আমরা এক্সট্রা করে সেটার আণবিক ভর বের করে নিই, তা আণবিক ভরটা বের করে নিই। তাহলে খেয়াল করো অ্যালুমিনিয়ামের কত ভর? 27, পরমাণু কয়টা আছে? তাহলে এই যে গুণন 2 প্লাস সালফার, এখানে দেখো সালফার পরমাণু কয়টা আছে? 3টা আছে, তাহলে একটার ভর কত? এই যে 32 গুণন 3 যোগ দেখো তো অক্সিজেন কয়টা আছে? 3 4 12, তাহলে অক্সিজেন একটার ভর কত? 16 গুণন এলো 12। বুঝতে পারছি লাইন? এখন আমরা কি করব? এই দুটো গুণ করে এটা গুণ করে এটা গুণ করে টোটালটা যোগ করে দেব। যোগ করলে যেই মানটা আসলে আসে সেটা আমি বসিয়ে দিচ্ছি, এবং সেটা হচ্ছে 342। তোমরা ম্যাথ করে নিবা, আমরা এখান থেকে আসলে 342 আমি তোমার বই থেকে লিখলাম। তাহলে এর আণবিক ভর হচ্ছে, অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর হচ্ছে 342। এখন আমরা আণবিক ভর পেয়ে গেছি। এখন হচ্ছে কার? অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি বের করব, সালফারের শতকরা সংযুক্তি বের করব, অক্সিজেনের বের করব, অর্থাৎ ধারাবাহিকভাবে 3টারে আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে লিখি অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেটের কার বের করবো আমরা? প্রথমে অ্যালুমিনিয়ামের বের করবো। অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি সংযুতি ইকুয়াল, সূত্রটা কি ছিল দেখো? পারমাণবিক ভর। কার পারমাণবিক ভর? যে মৌলটা বের করবো সেই মৌলের পারমাণবিক ভর, অর্থাৎ মৌলের পারমাণবিক ভর। তাহলে মৌলের পারমাণবিক ভর অ্যালুমিনিয়ামের যেহেতু বের করছি, অ্যালুমিনিয়ামের ভর কত? 23। সূত্র কি? মৌলের ওই মৌলটার পারমাণবিক মানে পরমাণু সংখ্যা। তাহলে এখানে পরমাণু কয়টা আছে? ও হ্যাঁ, অ্যালুমিনিয়ামের 27। আচ্ছা, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27। আর এখানে খেয়াল করো অ্যালুমিনিয়াম সংখ্যাটা কয়টা আছে? তাহলে পরমাণু সংখ্যা 2, এই যে আমরা এই 2 দ্বারা গুণ করব। তারপরে গুণ হচ্ছে শতকরায় যেহেতু করতেছি 100 দ্বারা গুণ, বাই নিচে হলো যোগের আণবিক ভর। তো যোগের আণবিক ভর কত পাইছি আমরা? এই যে 342। এখন এই মানটা গুণ করো, এত দ্বারা ভাগ করো, দেখো কত আসে বলো? 27 গুণন 2 গুণন 100। আস্তে আস্তে করো, সমস্যা নাই। 27 গুণন 2 গুণন 142, হ্যাঁ। কত? 7-9। আচ্ছা, এত পার্সেন্ট। এটা আমরা কাটা পেলাম অ্যালুমিনিয়াম শতকরা। ঠিক একইভাবে ধারাবাহিক এখন কাটা বের করবো সালফারের। ঠিক একইভাবে লিখবো অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটে সালফারের শতকরা সংযুতি ইকুয়াল
সূত্র কি? যৌগের আণবিক ভর নিচে, তাহলে আমরা যৌগের আণবিক ভরটা বসিয়ে দেই। যৌগের আণবিক ভর হচ্ছে 342। এখন যারটা বের করবো সালফার, তাহলে সালফার ভর কত? 32 গুণন পরমাণুর সংখ্যা দিতে হবে। কয়টা পরমাণু আছে খেয়াল করে দেখো তো, 3টা। এই যে 3টা আছে, তাহলে এই যে 3 দ্বারা গুণ। আবার শতকরার জন্য কত? 100। কাজ করলে একটা মান আসবে অবশ্যই, সেটা করো 3200 গুণন 3/342। 342 28.07%। বুঝতে পারছি? আচ্ছা, তার পরবর্তীতে যেহেতু আমরা অলরেডি দুইটা পাইছি, আর একটা মৌল কিন্তু আছে অ্যালুমিনিয়াম সালফেটের ভিতরে। কারা আছে? তাহলে এখন অক্সিজেনের বের করবো। তাহলে অক্সিজেনের বের করতে গেলে দেখো তো, অ্যালুমিনিয়াম সালফেটে ঠিক একইভাবে লিখবো। আমি মোটামুটি ধরো যেহেতু অ্যালুমিনিয়ামটা আমরা করে ফেলেছি বা বুঝতে পেরেছি, তাহলে অ্যালুমিনিয়ামের জায়গায় আমি লিখতেছি কি? অ্যালুমিনিয়াম সালফেটে অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি দেখো তো, এখানে সূত্র কি ছিল? মৌলের পানির ভর, যেহেতু অক্সিজেনের, তাহলে ভর কত? আচ্ছা, এই যে ভর হচ্ছে 16 গুণন পরমাণুর সংখ্যা কয়টা আছে? এই যে 3 4 12টা আছে, তাহলে এই যে 12 গুণন 100। কেন 100? শতকরার জন্য। আর নিচে কত থাকবে? 342, কারণ সেটা তো যৌগের আণবিক ভর। অতএব এখান থেকে দেখো করো 16 গুণন 100 গুণন 12/342 করে দেখো কত আসে। 56.14%। এখন তুমি যদি খেয়াল করো, আগের যে মানটা পেয়েছিলাম মানে অ্যালুমিনিয়ামের যে মানটা পেয়েছিলাম, আবার তারপর আমরা এটা পেয়েছিলাম কার? এটা পেয়েছিলাম হচ্ছে সালফারের, এখন পেলাম কার? অক্সিজেনের। এই 3টা মান যোগ করে দেখা বলা মানে প্রায় 100 আসবে। তাহলে এই যে 3টা যৌগ, 3টা মৌলেরই টোটাল ভর হচ্ছে 100 গ্রাম। এটাই বলছে শতকরা সংযুতি, অর্থাৎ কোনো একটা যৌগের ভিতরে প্রতিটি মৌল স্পেসিফিকভাবে কত গ্রাম আছে সেটা শতকরাতে, মানে প্রতি 100 গ্রামে, সেটা বলা হয় তার শতকরা সংযুতি। বুঝতে পারছি? তাহলে তোমাদের যদি বাড়ি কাজ দেওয়া হয়, যারা মনে করো তোমার দেওয়া হলো সালফিউরিক অ্যাসিড H2SO4, হোমওয়ার্ক HW, তাহলে হোমওয়ার্ক সালফিউরিক অ্যাসিড করবা। তারপর হচ্ছে আরেকটা করবা হলো তোমরা সোডিয়াম ক্লোরাইড আমি করাই দিছি, পটাশিয়াম সালফেট করবা। পটাশিয়াম সালফেট করবা। আচ্ছা, এই দুইটা আপাতত করলে হবো। তাহলে শতকরা সংযুতি আর কোনো ঝামেলা নাই। তাহলে এইভাবেই করতে হবে। আর শতকরা সংযুতি এখান থেকে তোমরা দেখবা যে 2 প্যাটার্নের সৃজনশীল আছে এই অধ্যায়ের মধ্যে। 2 প্যাটার্নের সৃজনশীলের মধ্যে প্রথম প্যাটার্ন মনে করো তোমার হচ্ছে এই সংক্রান্ত শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত। আবার আরেক পদ্ধতি আছে হলো লিমিটিং বিক্রিয়ক বা উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলবো। এবং প্রথম প্যাটার্নে তো আমরা পড়ে আসছি ঘনমাত্রা, মূল সংখ্যা, পরমাণুর সংখ্যা, আয়নের সংখ্যা, চার্জের সংখ্যা, মনে আছে তো? এই কোয়ালিটি শতকরা সংযুতি আমরা অলরেডি এইটুকু থেকেই বুঝতে পারলাম, এবং পাশাপাশি তোমাদের বাড়ি কাজ এটি করে নিয়ে আসবা। এরপরে চলে যাবো হচ্ছে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, সমস্যা নাই। এখন আমরা করব হচ্ছে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয়। আচ্ছা, তাহলে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। তাহলে শতকরা সংযুতিতে মান যদি ডিরেক্টলি দেওয়া থাকে, মনে করো পার্সেন্টেজে কোনো একটা যৌগের ভিতরে আলাদা আলাদা মৌলের দেওয়া আছে, যেমন কিছুক্ষণ আগে তোমরা করলা সোডিয়াম ক্লোরাইড করলা, তাহলে সোডিয়ামের একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, ঠিক ক্লোরিনের আরেকটা পার্সেন্টেজ মান দেওয়া থাকবে, তাহলেই বুঝতে পারবো যে এটা শতকরা সংযুতি দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা ডিরেক্ট স্থূল সংকেতে যাব। আর যদি কোনো একটা যৌগ দিয়ে বলে যে স্থূল সংকেত বের করো, তাহলে প্রথমে আপাতত শতকরা সংযুতি বের করে নিব, তারপরে কোথায় চলে যাবো? স্থূল সংকেতে যাব। তবে আমাদের ক্ষেত্রে এখান থেকে আমরা যেহেতু শতকরা সংযুতি বুঝে গেছি, তাহলে এখান থেকে স্থূল সংকেতে কিভাবে যেতে হয় সেটা দেখবো। তো এর জন্য প্রথমে তো তোমার যেটা বুঝতে হবে, ধাপে ধাপে করানোর চাইতে তোমার যদি একটা উদাহরণ হিসেবে করানো হয় তাহলে তুমি বেশি বুঝতে পারবে। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইডের ভিতরে সোডিয়ামের শতকরা সংযুতি দিছিল, শতকরা সংযুতি কত পাইছিলাম? মনে করো একটা মান আসছিল, অথবা আমরা একটা মান এখান থেকে নিতে পারি। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে মনে করো এখান থেকে ধরে নিলাম আমি আর কি 7%, কথার কথা 7% একটা নিলাম, বা 39 আমার মনে হচ্ছে যে 39.126 কোন একটা মান আসছিল, এরকম একটা মান আসছিল। আর এখন ক্লোরিনের একটা শতকরা মান মনে করা হলে আমরা নিলাম, ক্লোরিনের শতকরা সংযুতি দিল ধরো 60.316 এরকম আসছিল, এরকম পার্সেন্ট আসছিল। আচ্ছা ধরো আবার ক্লোরিনেটা কি 60 আসছিল 16 মনে করে ধরলাম, মনে করো এরকম একটা মান আসছে, এবং সেটা কিসে দেওয়া আছে? শতকরা সংযুতি দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করো। স্থূল সংকেত নির্ণয় করো, স্থূল সংকেত নির্ণয় করো, এটা বললো। তাহলে এই শতকরা সংযুতি থেকে যখন স্থূল সংকেত নেব, তাহলে আমাদের বুঝতে হবে যে স্থূল সংকেত জিনিসটা কি, সেই স্থূল সংকেতের সংখ্যাটা তোমার জানতে হবে। তো প্রথমত হচ্ছে তোমাদের বইয়ের ভিতরে যদি যাও, নিচের দিকে একটা সংখ্যা পাবা, যে সংকেত দিয়ে অণুতে
যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে ইন্ডিকেট করে। যেমন দেখো তো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কয়টা পরমাণু আছে সোডিয়াম, তাহলে যে একটা। ক্লোরিন কয়টা আছে, তাহলে তাদের অনুপাত কি 1:1 না? ঠিক আছে, কিভাবে তোমার যদি বলা হয় পানি H2O, তাহলে সেই ক্ষেত্রে 2:1, মানে অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই পানির ভিতরে হাইড্রোজেন অণুটির পরমাণু সংখ্যা হচ্ছে 2টি আর অক্সিজেন হচ্ছে 1টি। এদের অনুপাতকে নির্দেশ করে। অর্থাৎ যে সংকেত দ্বারা কোনো একটা যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের কি নির্দেশ করে অনুপাত, তাহলে এটা কি পরমাণুর অনুপাত বুঝাইছে। ঠিক আছে, কিভাবে তোমার যদি বলা হয় সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমার যদি এটা বলা হয় তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন কয়টা আছে, এই যে 2টা, তারপরে সালফার আছে 1টা, অক্সিজেন কয়টা আছে 4টা। তাহলে এই যেটা হলো তার এটাই স্থূল সংকেত। অর্থাৎ কোনো একটা যৌগ নিলা, সেই যৌগের ভিতরে একটা তুমি যদি অণু হিসাব করবো, তাহলে ওই অণুটারে দেহ তো কল্পনা করো পরমাণু হিসেবে, তখন ওই পরমাণুর অনুপাতটা বলা হয় তার স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত আসলে হচ্ছে কোনো কোনো সময় আণবিক সংকেতের মতো হয়ে যায় বা রাসায়নিক সংকেতের মতো হয়ে যায়। যেমন তোমার যদি বলা হয় C2H2 কারা এটা ইথাইন, C2H2 কিন্তু ইথাইন। ঠিক আছে, কিভাবে তোমার যদি বলা হয় C6H6, এটা কিন্তু বেনজিন, C6H6 বেনজিন। তাহলে এখন এই C2H2 এর যদি আমরা স্থূল সংকেতে কনভার্ট করতে চাই বা আণবিক সংকেতে কনভার্ট করতে চাই, সেটা কিন্তু সহজেই করতে পারবো। আমরা উদাহরণের পরবর্তীতে ওই দুইটা আমরা বুঝে নেবো। আগে দেখো উদাহরণটা একটু খেয়াল করো। তাহলে প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুক্তি থেকে আমরা একটা মানে যাব। যেমন প্রথম কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে সোডিয়ামের শতকরা সংযুতি যা দেওয়া থাকবে, শতকরা সংযুতি যা দেওয়া থাকবে, শতকরা সংযুতি কারা ছিল সোডিয়ামের, সেটাকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। প্রথম কাজ কি, এই যে দেখো, তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি কে পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে এখন দেখো তো সোডিয়ামের শতকরা সংযুতি কত দেওয়া আছে, 9.316, মনে করেন এরকম একটা মান দেওয়া ছিল। আর পরবর্তীতে দেখো সোডিয়ামের পারমাণবিক ভর তোমরা কত শিখেছো, 23, এই যে 23 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 23 দ্বারা ভাগ করো, দেখো তো 39.316 এর ভাগ করো 1.70, এরকম একটা মান এসেছে। তার পরবর্তীতে এখন এটা তো আমরা সোডিয়ামেরটার ভাগ করলাম। ঠিক আছে, কিভাবে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে কারা আছে আর ক্লোরিন আছে, তাহলে না এটা পার্সেন্টেজ মুক্ত হয়ে চলে যাবো, মানে পার্সেন্টেজ থাকবো না আর। তার পরবর্তীতে কি করতেছি আমরা ক্লোরিনেরটা নিব। তাহলে ক্লোরিনের ঠিক একই কাজ, তাকে কি করবো তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো। সিম্পলভাবে যদি বলি শতকরা সংযুতিগুলোকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা প্রথমে ভাগ করব। ভাগ করার পরে যে কাজটা হবো, ভাগফল কি আমরা পাইতেছি, সেই ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্র অথবা যদি সমান থাকে তাহলে যে কোনো একটা দ্বারা উভয়রে কি করে দিব, ভাগ করে দিব। ভাগ করার পর যে ফল আসবে সেটাতে বলা হয় স্থূল সংকেত। তাহলে এখন দেখো ক্লোরিনের ক্ষেত্রে আছে 60.16। এখন এখান থেকে দেখো তো ক্লোরিনের ভর কত, এই যে এটা দ্বারা আমরা ভাগ করবো। দেখো ভাগ করো 60.16 এর ভাগ করো 35.5 দ্বারা, কত আসলো, এত আসার কথা না, ভালো করে ভাগ করো। 60.16 আর এখানে করা হচ্ছে 35.5 এর ভাগ করো, তাহলে হবো হ্যাঁ 1.69। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে শতকরা সংযুক্তিগুলো ভাগ করব। ভাগ করার পরে যেই ফলটা আসবে সেই ফলগুলোর মধ্যে দেখবো যে ক্ষুদ্র কোনটা বা সমান কোনটা। সমান যদি থাকে তাহলে একটা দিলে উভয়ে ভাগ করবো, আর যদি ক্ষুদ্র থাকে তাহলে ওই ক্ষুদ্র ভাগফল দ্বারা উভয়ে ভাগ করবো। এটা 1.70 আর 1.69 প্রায় একই, অর্থাৎ এটারে আমরা কিন্তু এটার এই মানটা কিন্তু 1.7 আমরা লিখতে পারি। খেয়াল করতে গেলে 1.69 যে কথা 1.7 কিন্তু একই কথা, এই জন্য আমরা এটা লিখলাম। তাহলে এখন বলবো যে ভাগফলগুলোর মধ্যে 1.7 দ্বারা উভয় ভাগফলগুলোকে ভাগ করবো। উভয় ভাগফল তাও হবো, অথবা ভাগফলগুলোর মধ্যে এত দ্বারা উভয় ভাগফলগুলোকে ভাগ করি। ভাগ করি। এখন দেখো তো প্রথমে তো কারা ছিল, সোডিয়ামেরটা ছিল 1.7, তাহলে ওরা যদি 1.7 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 1.7 যদি 1.7 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 1। ঠিক আছে, কিভাবে ক্লোরিনের যদি ভাগ করি 1.7 এর যদি 1.7 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে 1। অর্থাৎ আমরা বলতে পারি এই যে ভাগফল সর্বশেষ আসলো সেটা হলো তার অনুপাত। কার অনুপাত, পরমাণুর অনুপাত। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি সোডিয়াম ইজটু ক্লোরিন 1:, কত আসছে 1, তাহলে এত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটাই তার স্থূল সংকেত। তাহলে কোনো একটা যৌগের
শতকরা সংযুতি দেওয়া থাকলে আলাদাভাবে মৌলের ক্ষেত্রে সেটার আমরা কিসে নিতে পারি, স্থূল সংকেতে নিতে পারি। তো আমরা আরো দুই একটা উদাহরণ করব। দেখো এটা তো আমরা জাস্ট বোঝানোর জন্য নিয়েছি, এখন একটা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো রয়েছে তার মধ্যে একটা উদাহরণ নিচ্ছি আমি 122 পৃষ্ঠার। যেমন বলা আছে কোনো একটা যৌগে কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে, কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে তোমার হলো 3969%, সম্ভবত মনে হচ্ছে যে দেওয়া আছে হচ্ছে 92.31%, 92.31%। ঠিক একইভাবে যেহেতু একটা যৌগ গঠন হয়েছে, একটা দিয়ে তো আর দিবে না, তাহলে অবশ্যই আরেকটা আছে, এবং সেখানে দেওয়া আছে কি হাইড্রোজেনের শতকরা সংযুতি আছে 7.69%। তাহলে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা একটি যৌগ গঠিত হবে, সেই যৌগের ভিতরে কার্বনের শতকরা সংযুতি হচ্ছে এত পার্সেন্ট, হাইড্রোজেনের শতকরা সংযুতি এত পার্সেন্ট। এখন প্রশ্ন হচ্ছে স্থূল সংকেত বের করা। তাহলে প্রথম কাজ কি, আমাদের শতকরা সংযুতিকে কি করব, প্রত্যেকটার নিজস্ব পারমিক দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের শতকরা সংযুতিগুলোকে সাজানোর জন্য আর কি, শতকরা সংযুতিগুলোকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। আর আবার বুঝতেছি না, বুঝলে কিন্তু সুযোগ দিছি যে যত কিছু হয়ে যাক প্রশ্ন করা লাগবে যদি না বুঝতে পারি। আমি 10 বার বুঝাবো, আমি 10 বার বোঝানোর জন্য প্রস্তুত। এতএব এখান থেকে দেখি এখন তাহলে ভাগ করি। তাহলে প্রথম কাজ হলো কার্বনেরটা শতকরা সংযুতি কত দেওয়া আছে, 92.31% দেওয়া আছে। তাহলে এখানে ভাগ করতে হবে তার ভর দ্বারা। তাহলে কার্বনের ভর কত, এই যে 12। তাহলে এটা ভাগ করে দেওয়া তো কত আসে, পার্সেন্টেজটা এখানে দিব না, আমরা পার্সেন্টেজটা মুক্ত করে দেবো। কত আসে দেখো, আচ্ছা 7.69 এরকম আসলে একটা ভাগফল। ঠিক একইভাবে তাহলে আমরা আবার পরবর্তীতে কারে ভাগ করবো, হাইড্রোজেন শতকরা সংযুতি 7.69 দেওয়া আছে দেখো বলা। তাহলে তারা ভাগ করতে হবে কত দ্বারা, 1 দ্বারা। কারণ হাইড্রোজেনের বড় হচ্ছে 1, তারপরেও দেখা তো ভাগ করে 7.69 আসে। এখন কাজটা কি, ভাগফল আসার পরে কাজটা হচ্ছে দেখবো দুইটার ফলের মধ্যে অথবা তিনটা ফলের মধ্যে, মানে তিনটা ভাগফলের মধ্যে ক্ষুদ্র আছে কিনা। ক্ষুদ্র থাকলে সেই ক্ষুদ্রটা দ্বারা উভয়গুলোকে কি করব, ভাগ করে নেব। যদি বাই চান্স দেখা যায় যে তোমার ক্ষুদ্রতম নাই, তাহলে সেই ক্ষেত্রে সমান থাকবে। যে সমানগুলোর মধ্যে যে কোনো একটা মান ধরবো, ওই মানটা দ্বারা উভয়গুলোকে কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে আমরা এটাই যেখানে সাজিয়ে বলবো যে যেহেতু উভয় ভাগফল সমান, যেহেতু উভয় ভাগফল গুলো সমান, তাই যে কোনো একটি না, আচ্ছা যে কোনো একটি মান আমরা ধরে নিলাম 7.69। তাহলে যে 7.69 এটা দ্বারা উভয়কে কি করবে, এখন একটি মান এত দ্বারা উভয়কে ভাগ করি। আচ্ছা এখন তাহলে দেখো, তাহলে প্রথম রাশ ছিল 7.69, তাহলে সেটা কার্ড আসছিল কার্বনের। এই 7.69কে কত দ্বারা ভাগ করবো, এই যে 7.69 ভাগ 7.69, তাহলে এখান থেকে আসতেছে 1। ঠিক একইভাবে যদি আমরা হাইড্রোজেনের করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো 7.69 আসলো, দেখা বলে যে 7.69, ঠিক তার ভাগ করুন কত দ্বারা, এই যে 7.69। তাহলে 7.69 ভাগ করে কত আসে, 1 আসে। তাহলে এখন পরমাণুর অনুপাত মানে সংখ্যাটা কত আসলো, 1:1। তাহলে আমরা এটারে এভাবে সাজিয়ে লিখতে পারি যে কার্বন টু হাইড্রোজেন মান হচ্ছে 1:1, অর্থাৎ এটা হলো CH, বুঝতে পারছি। তাহলে যে কোনো যৌগ থেকে শতকরা সংযুতি যদি দেওয়া থাকে তাহলে অনায়াসেই স্থূল সংকেতে চলে যাওয়া যায়। বাই চান্স যদি তোমার মনে হয় যে স্যার শতকরা সংযুতি দেওয়া নাই কিন্তু যৌগটা বলা আছে, বললো কার্বন আর হাইড্রোজেনের কথা বললো, তখন সেই ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে শতকরা সংযুতি বের করে নিব, তারপরে ধারাবাহিকভাবে এভাবে সাজিয়ে স্থূল সংকেতে চলে যাব। এখন তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, তুমি যদি খেয়াল করো 122 পৃষ্ঠার উদাহরণ আছে প্রায় 3 থেকে 4টি। তো এগুলো তোমাদের বাড়ি কাজ, পৃষ্ঠা নাম্বার লিখে নিতে পারো। 122 এবং 23-এর যে স্থূল সংকেতগুলো সেগুলো বাড়ি কাজ।
আচ্ছা, পাশাপাশি আরও একটা উদাহরণ আমাদের করতে হবে এখন। এটা আসলে তোমাদের বইয়ের 123 পৃষ্ঠার নিজে করো, মানে কাজ দিচ্ছে অ্যাক্টিভিটি হিসেবে দেওয়া আছে। হয়তো বা উদ্দীপকটা তোমরা এর আগেও শুনেছো, তবে আমি ডাকটা বলতেছি শুনো। বলা আছে একটি পরীক্ষা, মানে এটা একটু ব্যতিক্রম। আমরা কিন্তু শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করলাম। স্পষ্ট ব্যাখ্যা কি ছিল? প্রথমে শতকরা সংযুতিকে নিজস্ব পারণগড় দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যে ফলগুলো আসবে সেই ফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম হলে সেই ক্ষুদ্রতম আমরা সব কয়টাকে ভাগ করব, অথবা সমান হলে যে কোনো একটা দ্বারা ভাগ করব। যা আসবে ভাগফল তা হচ্ছে স্থূল সংকেত। কিন্তু এখন যেটা করবো সেটা একটু ধারাবাহিক, একটু আলাদা। মানে কথা হচ্ছে শতকরা সংযুতি দেওয়া নাই, পাশাপাশি শতকরা সংযুতি তো দেওয়াই নাই, এবং যৌগটা স্পেসিফিকভাবে বলা নাই। মানে একদম নির্দিষ্ট করে যে বলবো মিথেন, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এরকম বলা নাই। বলছে কার্বনের একটা মান, অক্সিজেনের একটা মান, তখন সেখান থেকে বের করতে গেলে একটু তোমাদের অন্যভাবে করতে হবে। যেমন আমি উদ্দীপকটা মানে ডাকটা বলছি শুনো। একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল 3 গ্রাম কার্বন পরমাণু আছে। কার্বন পরমাণু কত আছে? এই যে দেখো কার্বন পরমাণু আছে 3 গ্রাম। এই যে কার্বন পরমাণু হচ্ছে 3 গ্রাম। ঠিক আবার বলছে যে এবং অক্সিজেন আছে 8 গ্রাম। তাহলে অক্সিজেনের পরিমাণ কত গ্রাম? 8 গ্রাম। তাহলে এখন তুমি খেয়াল করো, এতটুকুই ডাক, আর কোনো কিছু বলে না। কিন্তু এখান থেকে প্রশ্ন হচ্ছে স্থূল সংকেত বের করো। এদের কাছ থেকে কি বের করতে বলছে? স্থূল সংকেত বের করতে বলছে। তুমি একটু যদি খেয়াল করো পূর্ববর্তী ম্যাথের দিকে, যে ওই স্থূল সংকেত বের করতে গেলে কি করা লাগছে? শতকরা সংযুতি লাগছে। কিন্তু আমার কাছে শতকরা সংযুতি নাই, দেওয়া আছে কি তাদের পরিমাণ দেওয়া আছে। পাশাপাশি আরো একটা কথা খেয়াল করতে পারো, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন মনোঅক্সাইডই হবে, মানে এরকম কার্বন মনোঅক্সাইডই হবে, না কার্বন ডাইঅক্সাইডই হবে, না কার্বন এরকমই হবে, এরকম কোনো মানে ইন্ডিকেট করা আছে নাই। তাহলে সেই ক্ষেত্রে তোমার বুঝতে হবে ওই প্রসেস আর করা যাবে না। কোন প্রসেসে করতে হবে সেটা দেখো, বলে একটা উদাহরণ, তাহলে বুঝতে পারবে। প্রথম কাজ হচ্ছে এদের পরিমাণ কত আছে সেটা টোটাল করতে হবে। কেন টোটাল করতে হবে? কারণ এখান থেকে শতকরা সংযুতি বের করতে হবে। শতকরা সংযুতি না থাকলে তার আমরা স্থূল সংকেত বের করতে পারি না। তাহলে প্রথম কাজ, মৌলগুলোর মোট ভর বের করি। মোট ভর, এখানে কিন্তু আমার আণবিক ভর নিলে হবে না। কেন নিলে হবে না? কারণ সংখ্যাটা তো আমাদের জানা নাই। তুমি যদি এটার বের করো যত গ্রাম আসবে, এটার বের করলে কি তত গ্রাম আসা সম্ভব? কারণ তাহলে মৌলটা মানে যৌগটা স্পেসিফিক দেওয়া নাই। যদি যৌগটা দেওয়া থাকতো তাহলে সূত্র ছিল, শতকরা সংযুতির সূত্রটা ছিল উপরে হলো মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা গুণন 100 বাই যৌগের আণবিক ভর। তাহলে আমরা যৌগই তো বুঝতে পারতেছি না, তাহলে যৌগের আণবিক ভর কোথায় বসাবো? এই জন্য আমাদের বুঝতে হবে মোট ভর নিতে হবে। মোট ভরটা হচ্ছে 3 গ্রাম। কারা ছিল? কার্বন। হাইড্রোজেন কত? অক্সিজেন কত গ্রাম? 8 গ্রাম। তাহলে টোটাল আসতেছে এই যে 11 গ্রাম। বুঝছি কিনা? তাহলে অর্থাৎ যে মানগুলো গ্রামে ছিল সেটা নিলাম আমরা, অর্থাৎ মোট পরিমাণটুকু নিলাম। এখন কাজ হচ্ছে, তাহলে মোট যেহেতু পেয়ে গেছি, আমরা প্রথমে বের করব কার্বনের শতকরা সংযুতি। শতকরা সংযুতি, শতকরা সংযুতির সূত্রটা কি ছিল বলো? নিচে হচ্ছে যোগের আণবিক ভর, কিন্তু আমাদের কাছে তো আণবিক ভর নাই, আমাদের কি আছে? মোট পরিমাণ আছে। মোট পরিমাণ কত গ্রাম? এই যে 11 গ্রাম। 11 গ্রাম। আর এখান থেকে খেয়াল করো তো, যেহেতু 11 গ্রাম এটা আছে, উপরে কার্বন বের করতেছি কার্বনেরটা, তার উপরে কি লিখছিলাম? কার্বনের পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা। এনে তো পরমাণু একটাই, কিন্তু পরমাণু সংখ্যাটা যদি তুমি এটা বসাও, যে স্যার আমরা যদি ওর ভর বসাই, ওর ভর তো 12, পারমাণবিক ভর কত সেটা দিয়ে করলে হবে। আর এনে কত গ্রাম দেওয়া আছে? এই যে এটা নিতে হবে, এই যে 3 গুণন 100, এই যে 100। আবারও বলতেছি, আমরা এখানে কার্বন আর অক্সিজেনের পরমাণুর ক্ষেত্রে তুমি কার্বনের পরমাণু পাইছিলা, মানে কার্বনটা পাইছিলা 3 গ্রাম। তাহলে এই যে 3 গ্রাম নিচ্ছি, আর নিচে কি নিয়েছি? টোটাল ভর, এই যে ভর। এখন এখান থেকে করো বলা পার্সেন্টেজ একটা মান আসবে, কত আসে দেখো? 300 ভাগ 11। আচ্ছা, 27.27% আসছে। ঠিক একইভাবে এখন কাটা বের করবো আমরা। আর একটা এখানে কথা খেয়াল রাখতে হবে, তুমি যদি এখানে 3 না নিয়ে বলতে পারো যে স্যার সূত্র শিখালেন শতকরা সংযুতি সমান পরমাণুর পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা গুণন 100 বাই যৌগের আণবিক ভর। এখন আবার এখানে 3 বসাচ্ছেন, এটা তো তার ভর, এটা তো তার পারমাণবিক ভর না, কার্বনের পারমাণবিক ভর তো 12। তাহলে 12 বসালেন না কেন? এটা বুঝতে হবে। এখান থেকে আমরা কিনে যাচ্ছি তাদের মোট পরমাণুর ভরটা হচ্ছে 11 গ্রাম। এখানে তো আমরা পারমাণবিক ভর ব্যবহার করি নাই, তাহলে এখানে ব্যবহার করতে পারবো না। তবে কেউ যদি করে তারপরেও দেখা যায় এটার উত্তরটা আসলে পারমাণবিক ভর উপরে বসালে হয়। কিন্তু আমি এখানে 3 বসাচ্ছি এই জন্যই, নিচে যেহেতু কি বসিয়েছি? তাদের মোট ভর বসিয়েছি, পারমাণবিক ভরের এখানে নিয়ে আসিনি, মানে অর্থাৎ আণবিক ভর বসাইনি সেজন্য। তারপরে এখন দেখো অক্সিজেনের বের করবো। অক্সিজেনের শতকরা সংযুতি ইকুয়াল দেওয়ার সূত্র কি? পারমাণবিক ভর নিচে হলো যৌগের পারমাণবিক ভর, কিন্তু যৌগের ভর হচ্ছে 11 গ্রাম। এই যে 11 গ্রাম, টোটাল ভর হচ্ছে 11। আর উপর হচ্ছে যেহেতু অক্সিজেন, অক্সিজেনের টোটাল দেওয়া আছে কত গ্রাম? এখানে তার পারমাণবিক ভর বসানো যাবে না। তারপরে তার পরের সংখ্যা 1 গুণন 100, তাহলে 800 বাই 11 করো। হয়তো 73 বা 72 দশমিক, এই যে 72.72% একটা মান আসলো।
তাহলে প্রথমত আমাদের কাজ ছিল কিন্তু আগের মতোই, কিন্তু কথা হচ্ছে এখানে ভরটা দেওয়া আছে এভাবে, স্পেসিফিক কোনো যৌগ দেওয়া নাই, সেজন্য আমরা প্রথমে কার্বনের শতকরা সংযুতি বের করলাম, তার পরবর্তীতে অক্সিজেনের শতকরা সংযুতি বের করলাম। এখন কথা হচ্ছে শতকরা সংযুতি পেয়ে গেলে কি আমরা স্থূল সংযুতি বের করতে পারি না? এই যে এখন কাজ হচ্ছে এটা। তাহলে দেখো এই দিকে একটু খেয়াল করো। তাহলে কার্বনের প্রথমটা পেয়েছি, এই যে কার্বনের প্রথম নিয়ম কি? শতকরা সংযুতিকে তাদের পারস্পরিক দ্বারা ভাগ। তাহলে হচ্ছে 27.27 বাই কার্বনের ভর কত? 12। এখন বলতে পারো স্যার এখন তো আপনি এখানে কার্বনের ভরটা তো 3 বসাচ্ছেন না, এখানে কত বসাচ্ছি? কারণ এখানে বলাই আছে তার পারস্পরিক বসাতে হবে। বলা আছে কি কার্বনের যে শতকরা সংযুতি তাকে তার নিজস্ব পারস্পরিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখান থেকে আমরা এই যেটা করি ভাগ করি, কত আসে দেখো? 27.87 12 দ্বারা ভাগ করো। আচ্ছা 2.27। তারপরেরটা কি? অক্সিজেন। অক্সিজেনেরটা কত ছিল পাইছি না? 72.72। তাহলে 72.72 ভাগ করবে কত দ্বারা? 16 দ্বারা। করো কত আসে দেখো? 4.5। আচ্ছা তাহলে এখানে ভগ্নাংশ আসতে পারে, এখানে কোনো সমস্যা নাই, এখানে ভগ্নাংশই নিব, কিন্তু ভগ্নাংশ নিব না কোথায় জানো? এরপরে যখন আবার যে ভাগ করবো না ক্ষুদ্রতম দ্বারা তখনকার ভগ্নাংশ নিব না, কারণ আমরা জানি পরমাণু সংখ্যা কোনো ভগ্নাংশ হয়। সালফিউরিক অ্যাসিড H2.5 কোনোদিন দেখছো? তাহলে এতএব এখান থেকে তোমার বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়েছি ভাগফল, উভয় ভাগফলগুলোর মধ্যে ছোট কোনটা? এই যেটা। তাহলে এটা দ্বারা উভয়েরই ভাগ করবো। তাহলে প্রথমত কাজ হচ্ছে দেখো আমরা এইদিকে লিখছি, দেখো এইদিকে খেয়াল করো, আমরা এই জিনিসটা এইদিকে লিখতেছি, এইদিকে লিখি, তাহলে এইদিকে লিখি দেখো। তাহলে প্রথম কাজ এটুকু শতকরা সংযুতি বের করা, শতকরা সংযুতিগুলোকে নিজস্ব পারস্পরিক দ্বারা ভাগ করা, ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা যেটা পাবো সেটা দ্বারা উভয়ের ভাগ করা। তাহলে প্রথম কাজ হচ্ছে এখানে দেখো তো 2.27 এটা হলো ক্ষুদ্রতম, তাহলে এটা দ্বারা কি করবো? উভয়কে ভাগ করবো, তাহলে উভয়কে ভাগ করবো। তাহলে এখানে কত আছে? কার্বন কত আছে? 2.27, ওরা ভাগ করতেছি কত দ্বারা? 2.27 দ্বারা। আসে কত? 1। তার পরবর্তীতে আছে অক্সিজেন 7.2 বাই ক্ষুদ্রতম কত ছিল? আচ্ছা 4.5 আছে, ভুল করলাম না, এই যে 4.5 পেলাম না ভাগফল, তাহলে এই যে 4.5 এর কত দ্বারা ভাগ? 2.27 দ্বারা ভাগ, 27 দ্বারা কত আসে দেখো? 2.002। অর্থাৎ এখানে কত নিতে পারি? 2 নিতে পারি। বললাম না এখানে কখনো ভগ্নাংশ মান নেওয়া যাবে না, কারণ একটা পরমাণুর অনুপাত বা পরমাণু সংখ্যাটা বোঝাচ্ছে, তাই এখান থেকে তাহলে আসছে কার্বনের 1 অক্সিজেনের 2। তাহলে দেখো তো আমরা এটা বলতে পারি না কার্বন ইস টু অক্সিজেন সমান 1:2, অর্থাৎ এটা কারা হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। একটা যৌগ টোটাল একটা যৌগের সঠিক সংকেতটা বের করা যায় কিসের মাধ্যমে? স্থূল সংকেতের মাধ্যমে। এখানে এক কার্বনের পরমাণু সংখ্যা 1টি, অক্সিজেনের পরমাণু সংখ্যা কয়টি? 2টি। এটা হচ্ছে তার স্থূল সংকেত। দেখা বলা অন্য অন্য মেথের তুলনায় এটা একটু আলাদা, অনেকে করে না, কিন্তু এরকম টাইপের গুলো যেহেতু বইয়ের অ্যাক্টিভিটি এগুলোই তো সৃজনশীল তোলার জন্য বা বোর্ড প্রশ্ন করার সময় স্যাররা সবসময় এদিকে ফোকাস করবো, কখনো গাইড বা টেস্ট পেপার তারা ফোকাস করে না, তাদের টার্গেটটা হচ্ছে বইয়ের দিকে, বই থেকে প্রশ্ন করবো। বুঝতে পারছি এটা? তাহলে ফিনিশিং হচ্ছে প্রথম কাজ, মোট ভর বের করবো, ওদের মধ্য থেকে তারপরে শতকরা সংযুতি বের করবো, শতকরা সংযুতি গেলে তাদের পানি ভর দ্বারা ভাগ করবো, ক্ষুদ্রতম যে মানটা আসবে সেটা দ্বারা উভয়কে ভাগ করলে যে মানটা আসবে সেটা তার স্থূল সংকেত। আচ্ছা এখন স্থূল সংকেত থেকে আরেকটা মানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের জানো হয়তো বা আণবিক সংকেত নির্ণয়। আণবিক সংকেত নির্ণয় বুঝতে পারতেছি তো এগুলো? আচ্ছা তাহলে এখন আমরা প্রথমত শিখেছি শতকরা সংযুতি থেকে, শতকরা সংযুতি থেকে কোথায় নিয়েছি? স্থূল সংকেতে, স্থূল সংকেত। আচ্ছা স্থূল সংকেত থেকে কোথায় যাবো এখন? আণবিক সংকেতে, আণবিক সংকেত, আণবিক সংকেত। শতকরা সংকেত থেকে স্থূল সংকেত, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত। তোমাকে যদি এটাও বলে শতকরা সংকেত ডাইরেক্টলি আণবিক সংকেত বলে, তাও কিন্তু তুমি এটা বাদ দিতে পারবে না, কারণ কেন? কারণ শতকরা সংকেত স্থূল সংকেত বের করতে হবে আগে, তারপরে তুমি আণবিক সংকেতে যাইতে পারবে। অর্থাৎ আমরা এখন বর্তমানে যেটা করবো সেটা হচ্ছে ডিরেক্টলি স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে চলে যাব। কোনো কোনো যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত আর স্থূল সংকেত কিন্তু একই হতে পারে। যেমন আমি তোমাদের দুইটা উদাহরণ লিখেছিলাম, C6H6 বেনজিন লিখেছিলাম, C2
H2 লিখেছিলাম, ইথাইন লিখেছিলাম। খেয়াল করে দেখো এখান থেকে, তাহলে এখান থেকে যদি তুমি মানে 6 তাহলে কোনো একটা কমন রাশি দ্বারা যদি মানে কমন সংখ্যা দ্বারা যদি ভাগ যায়, তাহলে ভাগ করে দিলে এখানে কত থাকে? দেখো কার্বন আর হাইড্রোজেন থাকে না শুধু খালি, আবার এখানে কি থাকে? সি আর এইচ থাকে না, কারণ কাটাকাটি তো যায়। অর্থাৎ এখান থেকে দেখো C6H6 ছিল, সেখান থেকে CH লিখেছি, C2H2 ছিল, সেখান থেকে কি লিখেছি? CH লিখেছি। অর্থাৎ ভাগফল ভাগ করা যদি যায়, তাহলে সেটা ভাগ করে আমরা আলাদা লিখতে পারি। এখানে লিখতে পারলাম, তাহলে কি এটা হলো তার আণবিক, এটা হলো কিন্তু তার স্থূল সংকেত, আর এটা কি আণবিক সংকেত। কিন্তু দেখো তো তুমি যদি পানি লিখো, H2O লিখো, এটা কিন্তু তার সংকেত। ওই যে তোমাদের যে বলা হয় পানির সংকেত লেখো, সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো, সেটা কিন্তু রাসায়নিক সংকেত। আর এটাতে ওইটা থেকে আমরা যদি আণবিক সংকেত বের করতে চাই, মানে এখান থেকে বের করতে চাই, স্থূল সংকেত বের করতে চাই, দেখো এখানে কি কাটাকাটি করার কোনো অপশন আছে? হাইড্রোজেন দুইটা, অক্সিজেন কয়টা? তাহলে এখান থেকে তো কাটাকাটির অপশন নাই, তাহলে কি H2 লিখবা না? অর্থাৎ কোনো একটা যৌগের স্থূল সংকেত আর আণবিক সংকেত কি হয়ে যেতে পারে? একই হতে পারে, যেমন এই যেটা এক হয়েছে, কিন্তু এটা কিন্তু এক হয় নাই। তাহলে কোনো কোনো ক্ষেত্রে স্থূল সংকেত আর আণবিক সংকেত ভিন্ন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে একই হয়। প্রশ্ন আসে এগুলো যে যেমন গ্লুকোজের আণবিক সংকেত স্থূল সংকেত একই কিনা। দেখো গ্লুকোজের সংকেত 6 C6H12O6, তাহলে এখানে দেখো 6:12:6, কাটাকাটি করলে দেখো 1:2:1 হয় না, এখানে কি কিন্তু কখনো সমান হওয়া সম্ভব? তাহলে অর্থাৎ এই গ্লুকোজের স্থূল সংকেত আণবিক সংকেত ভিন্ন, কিন্তু ইথাইনের বেনজিনের আণবিক সংকেত আর স্থূল সংকেত এটাও ভিন্ন, কিন্তু একই রকম কারা আছে। পানি আছে, সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, H2SO4 দেখা বলা, H2SO4। এখান থেকে হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2টা, সালফার হচ্ছে 1টা, অক্সিজেন হচ্ছে 4টা। তাহলে এখান থেকে কিন্তু কি করা সম্ভব না, আলাদা করা সম্ভব না, মানে একই রকম হবে। এই জন্য এটা একই রকম যেহেতু, তাহলে স্থূল সংকেত আণবিক সংকেত একই হয়। তাহলে এখন দেখো আমরা কিভাবে করতে হয়, একটি সূত্র আমাদের শিখতে হবে। তোমাদের বইয়ের 124 পৃষ্ঠায় দেখো বলা শতকরা সংখ্যা থেকে যোগের আণবিক সংকেত নির্ণয়ের কথা বলা আছে। আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় আমরা আপাতত এখানে ধরবো। আণবিক সংকেতকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। আণবিক সংকেতকে কি দ্বারা প্রকাশ করি আমরা? স্মল এন দ্বারা। তো এখান থেকে আমরা একটা যদি সূত্র লিখে আসলে আণবিক সংকেত, আণবিক সংকেত এন ইকুয়াল, উপর হচ্ছে যৌগের, আচ্ছা আণবিক সংকেত লিখতেছি কিন্তু, তাহলে আণবিক সংকেত সমান উপরে থাকবে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক আণবিক ভর, আর নিচে হচ্ছে যৌগের স্থূল সংকেতের ভর। কার ভর? স্থূল সংকেত। দেখো তো আমরা কি স্থূল সংকেত শিখছি না? এই যে স্থূল সংকেতের ভর, আগে শিখছি স্থূল সংকেত নির্ণয় করা, আর এখন বর্তমানে শিখি ওই স্থূল সংকেতের ভর নির্ণয় করা। এই যে স্থূল সংকেতের ভর, সংকেতের ভর, হ্যাঁ যেমন তোমরা পাইছিল না, CH পাইছিল না বলো তো? তাহলে এটা কিন্তু স্থূল সংকেত, কিন্তু এর স্থূল সংকেতের ভর কত? কার্বনের 12 যোগ হাইড্রোজেনের 1 দেওয়া হলো যে 13, এটা হলো তার ভর। তাহলে প্রথমত কথা হচ্ছে আণবিক সংকেত হবে যৌগের আণবিক ভরকে যদি স্থূল সংকেতের ভর দ্বারা কি করে দেয়? ভাগ করে দেয়। এবং অনেক ক্ষেত্রে যৌগের আণবিক ভর কিন্তু দেওয়া থাকে, বাই চান্স যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের একটা সর্বোচ্চ এতটুকু চাপ দিতে পারে, সেটা হচ্ছে কোনো গ্যাসের যৌগ আণবিক ভর হবে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা কি করতে পারি? যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর ইকুয়াল বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ভুল করলাম কিনা? বাষ্প ঘনত্ব আণবিক ভর দ্বিগুণ, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আচ্ছা যৌগের আণবিক ভর হবে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এই যে বাষ্প ঘনত্ব গুণন 2, বাষ্প ঘনত্ব 2। যৌগটা মনে করো কোনো একটা যৌগ দেওয়া থাকলো, যদি বলে আমাদের সূত্রে কিন্তু লাগবে আণবিক ভর, কিন্তু আমাদের কাছে উদ্দীপকে দিয়ে থাকবে কি? বাষ্প ঘনত্ব। তাহলে তার সাথে কয় গুণ করবো? 2 গুণ করলে কিন্তু আমরা কি পেয়ে যাবো? যৌগের আণবিক ভর পেয়ে যাবো। সর্বোচ্চ হলে এটুকু দিতে পারে, বাষ্প ঘনত্ব দিয়ে দিতে পারে, তার সাথে 2 গুণ করবো, আমরা চলে যাবে কিসে? যৌগের আণবিক ভর। তাহলে তোমার এটা জানতে হবে যে কোনো যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এই লাইনটা তোমার খেয়াল রাখতে হবে, বাষ্প ঘনত্ব। আরাফাত এদিকে খেয়াল করো, এই যে লিখছি যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাংলা যদি লেখো এভাবে লিখে নাও। লিখো যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করে সমান ঘনত্বরে আমরা রো দ্বারা প্রকাশ করেছিলাম না ফিজিক্সে? তাহলে সেখান থেকে ঘনত্ব এটা ধরলাম, আর এই যে 2 দ্বারা গুণ করলাম। দেখো এত বড় লাইনের সঠিক মানে সংক্ষিপ্ত ফর্মেট হচ্ছে এটা, আণবিক ভর ঘনত্বের দ্বিগুণ। সেটা খালি জাস্ট মনে রাখবো বাষ্প ঘনত্ব। অনেক সময় বলতে পারো বাষ্প ঘনত্ব কি, আমরা এটা পরবর্তী নিয়ে আলোচনা করবো। বাষ্প ঘনত্ব আসলে পরের একটা বিষয়, বা হায়ার লেভেলে মানে ইন্টারমিডিয়েট লেভেলে গেলে তোমরা এই সংক্রান্ত অনেক অঙ্ক পারবা। কেমিস্ট্রি সেকেন্ড পেপার, পরিবেশ রসায়নের ক্ষেত্রে এই সংক্রান্ত আলোচনা আছে।
তা আমরা আপাতত দেখি তাহলে আণবিক সংকেত সমান যৌগের আণবিক ভর বাই স্থূল সংকেতের ভর। এখন যে আমরা আর বড় করতে চাইতেছি না, আমরা ডিরেক্টলি স্থূল সংকেত থেকে আণবিক সংকেতে চলে যাব। একটা যৌগ কিন্তু করেছিলাম, কার্বনের ভর ছিল, দেখো বলা একটা উদাহরণ কিন্তু ছিল। আচ্ছা এটা লিখেছো? আচ্ছা এটা আমরা বসাই দিই। দেখো প্রথমত কাজ হচ্ছে এখান থেকে আমরা দিলাম যে কার্বনের শতকরা সংযুতি 92 একটা কিন্তু করেছিলাম 92 তোমার একটা ম্যাথ ছিল 92.31%। 31%, খেয়াল করে দেখো তোমাদের বইয়ের মধ্যে আছে, এবং সেটা হচ্ছে 124 পৃষ্ঠায় উদাহরণটা টানছে, এবং হাইড্রোজেনের পরিমাণ ছিল 7.69। খেয়াল করতে হবে আমরা কিছুক্ষণ আগে এটা করলাম। এবং সর্বশেষ ফিনিশিং শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করতে গেলে নিজস্ব পারমাণবিক দ্বারা ভাগ করতে হয়, ছোট দ্বারা আবার ভাগ করতে হয়। তখন কিন্তু কার্বনের আসছিল কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত আসছিল কার্বনের অনুপাত হাইড্রোজেন অনুপাত 1:1। তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে পারি, এটা আমরা সিএস লিখতে পারি। এটা হলো তার স্থূল সংকেত। এটা কিন্তু আসলে কি, কিন্তু আমাদের দরকার কি বর, এই যে বর বের করি, কার্বনে 12 যোগ হাইড্রোজেনের 13 গ্রাম। বুঝছি রাই? তাহলে আমাদের কাছে দেখো তো অলরেডি এন এর মান বের করতে গেলে 13 পাইছি, কিন্তু নাইকার মান, তাহলে যৌগের আণবিক ভর বের করতে হবে। তাহলে যৌগের আণবিক ভর বের করতে গেলে চিন্তা করে দেখো তো, যৌগের আণবিক ভর তো দেওয়া থাকবে বললামই, না দেওয়া থাকলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে। যেমন এইটাকে দেওয়া আছে, ওই যৌগের আণবিক ভর 78 গ্রাম, মানে 78 গ্রাম না, সরি গ্রাম, 78 7 8। বুঝছি রাই? তুমি এইটুকু তো বের করতেই পারো। এখান থেকে কিভাবে আসছি পরের যে পূর্বে যে আমি যে গাণিতিকটা করলাম সেখানে ছিল, সেটা ভাগ করে দেওয়া বলা 6 আসবো। তাহলে এন এর মান কত আসছে? এই যে এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, মনে রাখতে হয়, সেটা কি জানো? সিএইচি তো আমরা এটাতে নিয়ে কাজ করলাম, সিএইচ নিয়ে কাজ করলাম না? এই যে সিএইচ দিয়ে কাজ করলাম, এখানে এই যে মনে রাখতে হবে, এটা ব্র্যাকেট দিয়ে এখানে নিচে এনটা বসাই দিতে হবে, কারণ আমরা এখান থেকে তার সংকেত বের করতেছি। সংকেত মানে কি, পরমাণু কিরকম আছে। তাহলে এখন দেখো তো আমরা যদি এখানে বসাই CH6 বসাতে পারি না, এন এর মান তো 6, তাহলে এটা এইভাবে লেখা যায় C6H6, এটাই তার আণবিক সংকেত। যেমন বলা হয় পানির সংকেত লেখো, এটাই হচ্ছে আণবিক সংকেত। যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো, এটাই আণবিক সংকেত। বুঝছি সেটা? এই যে এটা লেখা হয়ে গেছে C6H6, এটা কার সংকেত? বেনজিনের সংকেত। এখন বলতে পার স্যার এখানে প্রশ্ন কিরকম হতে পারে? প্রশ্ন তো ডিরেক্টলি যদি বলে দেয় উদ্দীপক সাজায়, যদি বলে গ নাম্বারে উদ্দীপক এটা স্থূল সংকেত বের করো, আণবিক সংকেত বের করো, শতকরা সংযুতি বের করো, ভালো কথা। কিন্তু এখান থেকে আসলে প্রশ্ন করা আরও একটা ব্যতিক্রমী ধারা আছে। যেমন বলতে পারে যে উদ্দীপকের যৌগটি চিহ্নিত করা, উদ্দীপকের যৌগটি চিহ্নিত করতে। উদ্দীপকের যৌগ চিহ্নিত করতে গেলে মানে কি, আমি যদি এভাবে করে আসি ধারাবাহিকভাবে, তাহলে তো আমি চিহ্নিত করতে পারলাম যে এটা বেনজিন। বলতে পারব না? যদি পানির কথা বলতো তাও বের করা যাইতো, কোনো সমস্যা ছিল না। তাহলে আপাতত প্রথমত আমরা বলেছি শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত, তিনটা টার্ম জানা গেলে দেখো তো আগে যেগুলো করাইছি ওটা একটা প্রসেস ধরো, মানে ওইটুকু একটা ম্যাথ ধরো, এক কোয়ালিটি ধরো, এডি আবার এক কোয়ালিটি ধরো, তারপরে ডি আমরা আবার আরেক কোয়ালিটি পড়বো, লিমিটিং বিক্রিয়ক পড়বো, সমতাকরণ শিখবো। সমতাকরণ কেন লাগে? কারণ লিমিটিং বিক্রিয়কের জন্য লাগবো, ওটা একটা পার্ট। তারপরে পড়ো তোমার উৎপাদের শতকরা পরিমাণ, এইটুকুতে পড়লে হবো, আর কোনো তো ঝামেলা নাই। তাহলে কালকের পড়া থাকতে পারে তোমাদের জন্য এডি, এবং বইয়েতে তোমার হচ্ছে এই সংক্রান্ত বাড়ি কাজ দেওয়া থাকতে পারে, বা আমি তোমাদের যখন কাজ সৃজনশীল বা করাবো টাইপ করে তখন এগুলো লিখে দিব। তাহলে তোমরা কালকে আপাতত পড়তেছ 125 পৃষ্ঠায় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক